সে অনেক অনেক দিন আগেকার কথা। পশু পাখিরা অবশ্য তখন মানুষের ভাষায় কথা বলতো না, কারণ এ কোনো ব্যঙ্গমা-ব্যঙ্গবি কথিত উপকথা নয়। জুডিথ এবং হলোফার্নেস দুজনেই ঐতিহাসিক ব্যক্তি। একজন ইহুদি, অপরজন আসিরীয়। পবিত্র বাইবেলের প্রাচীন খণ্ডে তাদের কথা লিপিবদ্ধ আছে। সাল শতাব্দী দিয়ে বাইবেল তাদের চিহ্নিত করেননি বটে, তবে নিঃসন্দেহে তাঁরা ছিলেন মর মানুষ। চীন খণ্ডের প্রাচীর হয়তো ততদিনে মাথা তুলে জেগে ওঠেনি, কিন্তু মিশরের গিজা শহরে পিরামিডগুলি উঠেছে। তাহলে প্রথমে ইহুদিদের কথা এবং আসিরীয়দের কথা কিছুটা পরিচয় দিতে হয়। মানব সভ্যতায় ইহুদিদের দান অনস্বীকার্য। সমরবিদ্যা, বৈজ্ঞানিক আবিষ্কার বা শিল্পে তাদের অবদান যথেষ্ট না হলেও ধর্মে, নীতিশাস্ত্রে তাদের দান অনস্বীকার্য। এদের কাছ থেকেই মানব ইতিহাস লাভ করেছে জুডাইজম, তার প্রভাব অসামান্য। সম্ভবত ইহুদিদের আদিনিবাস ছিল ইউফ্রেটিস অববাহিকার দক্ষিণাংশে। শতাব্দীর পর শতাব্দী তারা অনিকেত যাযাবরের মতো ঘুরে মরেছে স্থায়ী বাসভূমির সন্ধানে, হোমল্যান্ড। শেষমেশ তারা ভূমধ্য সাগরের পূর্ব পারে কানান অঞ্চলে আস্তানা গাড়ে, যার নাম হয় প্যালেস্তাইন। একদিকে লবণাক্ত সমুদ্র, অপরদিকে ঊষর মরুভূমি, তার মাঝখানে এক ফালি জনবসতি, দৈর্ঘ্যে 150 মাইল, প্রস্থে তার 1/3 হয় কি না হয়। চাষাবাদে ব্যর্থ হয়ে তারা জোসেফের নেতৃত্বে পূর্বমুখে রওনা হয়ে এসে উপনীত হয় মিশরে। ক্রমে তারা মিশর অধিপতির কৃতদাসে পরিণত হয়ে যায়। খ্রিস্টপূর্ব 13 শতাব্দীতে মোজেসের নেতৃত্বে বন্দি দশা থেকে মুক্ত হয়ে তারা আবার মহানিষ্ক্রমণে ভবঘুরের জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। মোজেস সিনাই পর্বতে ঈশ্বরের 10টি আদেশ লাভ করেন এবং তার অনুগামীদের কাছে ঈশ্বরের ধারণা উপস্থাপিত করেন। কানানে প্রত্যাবর্তন করে মোজেসের অনুগামীরা একটি রাজ্য গঠন করেন। কানানাইট আর ফিলিস্টাইনদের পরাস্ত করে গড়ে ওঠে ইহুদিদের নতুন রাজ্য প্যালেস্তাইন। ডেভিড খ্রিস্টপূর্বাব্দ 1000 থেকে 960 গলিয়াত অসুর অর্থাৎ অসিরীয় সেনাপতি তাকে বধ করে ইহুদিদের সংঘবদ্ধ করেন। ডেভিডের পুত্র সলোমনের আমলে ইহুদিরা উন্নতির গৌরীশৃঙ্গে উপনীত হয়। ক্রমে এই রাজ্যটি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, উত্তরাংশে ইসরায়েল এবং দক্ষিণে জুডা। ইতিহাসে দেখেছি ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর উর্বর উপত্যকায় ক্যানানিয়ান নৃপতি নেবুজাডনেজারের সৈন্যবাহিনী পূর্বাঞ্চল থেকে অভিযান করে এসে একে একে 2টি রাজ্যকেই পদানত করে। প্রথমেই ইসরায়েল রাজ্য 722 খ্রিস্টপূর্বাব্দে, পরে জুডা 586 খ্রিস্টপূর্বাব্দে। সিস্টার হেলেন রচিত নাটকের পটভূমিতে দেখা যাচ্ছে ওই অসিরীয় নৃপতি নেবুজাডনেজার জুডা অভিযানকালে। হলোফার্নেস ছিল এই অভিযানের সেনাপতি, আর জুডিথ ওই জুডার নগরপালের বাল বিধবা কন্যা। অর্থাৎ ঘটনা নাট্যকরের অভিমতে 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের বুদ্ধদেবের প্রায় সমকালে। নাটকের প্রথম দৃশ্যে আমরা উপনীত হচ্ছি অভিযানকারী বিজয়ী মহানায়ক হলোফার্নেসের যুদ্ধ শিবিরে। শিবিরটি উষ্ট্রচর্ম নির্মিত, জুডা শহরের উপকণ্ঠে। অভিযানকারী মহানায়কের আদেশে সেই যুদ্ধ শিবিরে নীত হয়েছেন শৃঙ্খলাবদ্ধ জুডার নগরপাল আব্রাহাম। হলোফার্নেস অত্যন্ত নিষ্ঠুর, রক্তপিপাসু নররাক্ষস। ব্যাবিলন থেকে যে পথে সে এসেছে সে পথকেই করে এসেছে মহাশ্মশান। নরনারীর মৃতদেহে সে পথ এক রক্তাক্ত বিভীষিকা। পরাজিত নরনারীকে ক্রমাগত হত্যা করতে করতে লোকটা ক্লান্ত। তাই যদিও তার বিজয়ী সেনাবাহিনী জুডা নগরীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, তবু সেনাপতির আদেশে কেউ নগরে প্রবেশ করেনি। এখনো তারা লুণ্ঠন ও অত্যাচার শুরু করেনি। মহানায়কের আদেশে পরাজিত জুডা নগরপালকে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় নিয়ে আসা হলো। হলোফার্নেস সোজা কথার মানুষ, বললে, তোমারই নাম আব্রাহাম, তুমি জুডার নগরপাল? অবনত মস্তকে বন্দী সে কথা স্বীকার করেন। আশা করি তুমি আমার কীর্তি কাহিনীর বিষয়ে কিঞ্চিত অবহিত। ব্যাবিলন থেকে এই জুডায় উপনীত হতে আমি অনেকগুলি জনপদ অতিক্রম করেছি, নিনিভ, সিডন, টায়ার, জেরিকো, জেরুজালেম। সেই জনপদগুলির বর্তমান অবস্থা সম্বন্ধে তোমার কিছু ধারণা আছে? বন্দী আব্রাহাম নতমস্তকে নীরব রইলেন। হলোফার্নেস গর্জন করে ওঠে, কিরে হারামজাদা, কথার জবাব দিচ্ছিস না কেন? জিভটা কেটে ফেলে দিলে জবাব দিবি? আব্রাহাম আধোবদনে বলেন, আজ্ঞে হ্যাঁ মহানায়ক, শুনেছি
সেই জনপদ এক একটি মহাশ্মশানে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস তুই, কিন্তু কেন জানিস? সেই সব নগরের মূর্খগুলো এই সহজ সত্যটা বিশ্বাস করতো না। কাপুরুষেরা চাষবাস করে, সঞ্চয় করে, আর যারা বীর ক্ষমতাশালী তারা ভোগ করে। ওই জনপদগুলির প্রত্যেকটিতে আমি সহজ সমাধানের প্রস্তাব দিয়েছিলাম, ওরা স্বীকৃত হয়নি। ফলে সেগুলি লুণ্ঠন এবং জনশূন্য করে আমাকে অগ্রসর হতে হয়েছে। এখন তোর পালা। তোর সামনে এখন দুটি পথ খোলা আছে। হয় আমার শর্ত মেনে নিয়ে আমাদের আপ্যায়ন কর, সেক্ষেত্রে আমরা জুডানগরে প্রবেশই করব না, এখান থেকেই ফিরে যাব। না হলে কাল সকালে আমরা নগরে প্রবেশ করব, জুডানগরীকে শ্মশান করে ফিরে যাব। বল, কি চাস? আব্রাহাম জানেন ওই দুর্ধর্ষ লুণ্ঠনকারী সৈন্যদলকে প্রতিরোধ করার ক্ষমতা তার নেই। আসিরীয় অভিযানকারীদের সঙ্গে আছে রথারূঢ় দুর্ধর্ষ ধানুকি, রণহস্তি এবং অসংখ্য পদাতিক। এসব কিছুই তার নেই। বললেন, কি শর্ত মহানায়ক? কিভাবে আমরা অতিথি সেবা করতে পারি বলুন? শোন তাহলে, তোদের সিনাগগের সংলগ্ন রত্নভাণ্ডার আমাদের সৈন্যদলের কাছে উন্মুক্ত দাঁড় করে দিতে হবে। সবকিছু এতটা রাস্তা আমরা বহন করে ফিরে যেতে পারবো না। শুধু স্বর্ণমুদ্রা, স্বর্ণখচিত অলঙ্কার এবং হীরা মণিমুক্ত আমরা বেছে নেব। এগুলি বহন করে নিয়ে যাবার উপযুক্ত গোশকটও তোদেরই যোগান দিতে হবে। রাজি? আব্রাহাম বললেন, স্বীকৃত না হলে আপনি জুডানগরীকেও মহাশ্মশানে রূপান্তরিত করবেন, ফলে আমি স্বীকৃত মহানায়ক। ২ নম্বর শর্তের কথা বলার পূর্বে একটু ভূমিকা করি। আমার সৈন্যদলে অধিকাংশই যুবা পুরুষ। তারা নিজ নিজ গৃহ এবং গৃহিণীকে ত্যাগ করে প্রায় ৭টি চান্দ্রমাস আমার সঙ্গে যুদ্ধ করে ফিরেছে। তাদের আহার আমি যোগান দিই, কিন্তু যৌবনকালে আরো এক জাতির খিদে তো থাকে, সেটা অন্তত এক রাতের জন্য তোদের মিটিয়ে দিতে হবে। কিছু বুঝলি? আব্রাহাম নীরব, নিষ্পন্দ। হলোফার্নেস বলে, কাল সারা দিনে আমার সৈন্যরা তোদের ধনভাণ্ডার থেকে ইচ্ছা মতো রত্নসম্ভার সংগ্রহ করে গোশকটে বোঝাই করবে। তারপর তোদের জুডানগরীর অন্তত ৩০০ যৌবনবতীকে আমাদের শিবিরে পাঠিয়ে দিতে হবে, অনূঢ়া, সধবা, বিধবা যাই হোক। শুধু দেখতে হবে যে তারা সুন্দরী এবং বালিকা বা প্রৌঢ়া না হয়। 18 থেকে 38। বুঝলি কিছু? আব্রাহাম এবারও জবাব দিতে পারল না। হলোফার্নেস বলে, না না, তাদের আমরা সঙ্গে নিয়ে যাব না। প্রত্যেকটি সুন্দরী এক রাত্রে ৩-৪ জন সেনানায়ককে তৃপ্ত করে রাত্রি প্রভাতে শহরে ফিরে যাবে। এক রাতের পরিশ্রম, ব্যাস। আব্রাহামের শৃঙ্খল মোচন করা হলো। হলোফার্নেস বললে, এবার তুই তোর শহরে ফিরে যেতে পারিস, যা। আব্রাহাম নতমস্তকে প্রস্থানদ্বারের দিকে অগ্রসর হতেই পিছন থেকে হলোফার্নেস বলে ওঠে, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলেছি। আজ রাতের জন্য আমার শিবিরে একটি সুন্দরীকে পাঠিয়ে দিস। রাত্রি প্রথম প্রহর শেষ হলে মনে রাখিস, সে হারামজাদি যদি আমাকে আজ রাতে তৃপ্ত করতে না পারে, তাহলে কাল সকালে আমার তরফে নতুন কিছু শর্ত আরোপ করা হবে। নতমস্তকে আব্রাহাম ফিরে এলেন নিজ আবাসে। তার অনুচরেরা সব কথা শুনে বজ্রাহত হয়ে গেল। অশুভ সংবাদ বিদ্যুৎ বেগে প্রবাহিত হয়। অর্ধদণ্ডের ভিতরেই সমস্ত জুডা শহরে ছড়িয়ে পড়ল এই মর্মান্তিক দুঃসংবাদ। নগরপালকে শৃঙ্খলমুক্ত অবস্থায় প্রত্যাবর্তন করতে দেখে উৎফুল্ল হয়ে উঠেছিল সবাই, কিন্তু সব কথা বিস্তারিত শুনে সকলে স্তম্ভিত হয়ে গেল। নগরীর কেন্দ্রস্থলে সিনাগগের পাশেই পৌরসভাগৃহ। নগরীর নির্বাচিত পঞ্চপ্রধান ঘিরে বসলেন নগরপালকে। সন্ধির সূত্র হিসেবে আসিরীয় সেনানায়কের প্রস্তাব শুনে ক্ষিপ্ত হয়ে গেলেন পঞ্চপ্রধান। তারা ধিক্কার দিতে থাকেন নগরপালকে। এমন অপমানকর প্রস্তাবে কেন রাজি হলেন নগরপাল? নিয়তির নিষ্ঠুর আঘাতে মানুষ যখন চরম অপমানকে স্বীকার করে নিতে বাধ্য হয়, তখন পিঞ্জরাবদ্ধ সিংহের মতো প্রত্যাঘাতে সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। পঞ্চপ্রধান কঠিন ভাষায় ভর্ৎসনা করতে থাকেন আব্রাহামকে। তিনি বলেন, আমার সে সময় মনে হয়েছিল হলোফার্নেসের প্রস্তাব, তা সে যতই নিষ্ঠুর অবমাননাকর হোক, স্বীকার করে না নিলে জুডা শ্মশানে পরিণত হবে। প্রত্যেকটি বাড়ি লুণ্ঠিত হবে, প্রত্যেকটি রমণী ধর্ষিতা হবে এবং প্রত্যেকটি পুরুষ নিহত হবে। আপনারা মনে করছেন আমি এককভাবে জুডানগরীর পক্ষে ক্ষতিকারক প্রস্তাবে স্বীকৃত হয়েছি। হতে পারে, মানুষ মাত্রই ভুল করে। তার প্রতিকার হিসেবে আমি এই মুহূর্তে পদত্যাগ করছি। আপনারা বলুন, পঞ্চপ্রধানের মধ্যে কাকে নগরপাল করা হবে? এখনই নির্বাচন হয়ে গেলে তিনি পুনরায় আগন্তুক দানবের সঙ্গে নতুন করে সন্ধির আলোচনা শুরু করতে পারেন।
সকলেই আধোবদনে নীরব রইলেন। বুঝলেন আশিরীয় দানবের প্রস্তাব প্রত্যাখ্যান করে আব্রাহাম কোনো সমাধানে উপনীত হতে পারতেন না। তবু ক্ষুব্ধ এক নগর প্রধান কণ্ঠে বিষ ঢেলে বলে ওঠেন, এত বিলম্বে নতুন কোনো সূত্রের সন্ধান করতে যাওয়া মূঢ়তার পরিচায়ক। নগরপাল নির্বাচন জুডার ইতিহাসে কখনো এমন রাতারাতি ঘরোয়াভাবে হয়নি। আপনি যখন শুরু করেছেন আপনিই শেষ করুন। নগরীর ৩০০ রমণীকে আপনিই চিহ্নিত করুন। আব্রাহাম বললেন, তা কেন? আপনারা নগরীর ৫টি অঞ্চলের প্রতিনিধি। আপনারা যদি আমার প্রস্তাব স্বীকার করেন তাহলে প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে ৩-২ করে মহিলাকে নির্বাচিত করুন, যারা নিজ নিজ নারীত্ব মর্যাদা বিসর্জন দিয়ে নগরীকে রক্ষা করবেন। ক্ষুব্ধ নগর প্রধান তৎক্ষণাৎ বললেন, আপনি আমাদের নেতা, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু সে নির্বাচন তো হবে আগামীকাল। আজ রাত্রের জন্য সেই পাষণ্ডের শিবিরে কোন ভাগ্যবতী যাবেন অন্তত সে কথা আপনি বলুন। আব্রাহামকে জবাব দিতে হলো না। প্রবেশদ্বারের কাছ থেকে শ্রুত হলো বামা কণ্ঠে এ প্রশ্নের প্রত্যুত্তর, মহামান্য নগরপাল তাকে ইতিপূর্বেই নির্বাচিত করেছেন, আপনাদের ব্যস্ত হতে হবে না। সকলের দৃষ্টি গেল দ্বার পথে দণ্ডায়মানা নগরপালের দ্বাবিংশতি বর্ষীয়া কন্যা অনিন্দকান্তি জুডিথের দিকে। আব্রাহাম বললেন, তুই কখন এলি? কে 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 সেই শহীদ? জুডিথ ইদ্রিস ভাষায় শুনিয়ে দিল একটি প্রচলিত প্রবাদ, যার ইংরেজি অনুবাদ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। রাত্রি ১ প্রহর অতিক্রান্ত। আসিরীয় সেনাধ্যক্ষ আহারান্তে শয্যা গ্রহণের উপক্রম করছিল। অত্যন্ত ক্ষুব্ধ সে। বেতামিস্টা তার প্রতিশ্রুতি রাখেনি, আজ রাতে তার শয্যা সঙ্গিনীর ব্যবস্থা করেনি। ঠিক তখনই ওর দেহরক্ষী শিবিরের প্রবেশপথ থেকে সবিনয় বলে ওঠে, জনাব, জুডা শহর থেকে ২ জন এসেছে হুজুরের সঙ্গে মুলাকাত করতে। এত রাত্রে? ওই ২ আদমিকে বলে দে কাল সকালে আসতে। আদমি নেই জনাব, औरत। শয্যায় উঠে বসে হলোফার্নেস। বলে, ২ জন কেন? ঠিক আছে, ওদের তল্লাশি করেছিস? চোরাগপ্তা কিছু আনেনি তো? জি নেই জনাব। ঠিক আছে, ওদের ভিতরে আসতে বল, তুই চলে যা। শিবিরের রেশম পর্দা সরিয়ে ভিতরে এলো ২টি রমণী। একজন প্রৌঢ়া অনবগুণ্ঠিতা, অপরজন আপাদমস্তক বোরখায় ঢাকা। কি চাস তোরা? আপনি সেবা করার জন্য একজনকে পাঠিয়ে দিতে বলেছিলেন, তাই এসেছি, প্রৌঢ়া উত্তরে জানায়। তা ২ জন কেন? জনাব, ইনি হচ্ছেন আমাদের নগরপাল মহামতি আব্রাহামের কন্যা জুডিথ। ইনি পর্দানসীনা, একা কখনো পথে বার হন না। আমি ওই পরিবারের কৃতদাসী, ওকে পৌঁছে দিতে এসেছি। ঠিক আছে, তুই যা, বাকি রাতটুকু ওই পাশের তাঁবুতে থাকবি। সকালে এসে এই औरतটাকে ওর ঘরে ফিরিয়ে নিয়ে যাবি, যা। দ্য হোলি বাইবেল বলেনি কিভাবে জুডিথ সেই দানবটাকে তৃপ্ত করেছিল। তার নারীত্ব এবং কুমারিত্ব তাকে বিসর্জন দিতে হয়েছিল কিনা সে বিষয়েও বাইবেল নীরব। জুডিথ কুমারী অথবা বাল বিধবা এ বিষয়েও মতভেদ আছে। বোধ করি সেই অনিবার্য কদর্য আলোচনায় এড়িয়ে যেতেই বাইবেল এ বিষয়ে মিতবাক। কিন্তু বাইবেল বলেছেন সেই বিভৎস রাত্রির মাধ্যমে জুডিথ ওই কানমার্ত দানবটাকে অতিরিক্ত মদ্যপানে বেহুশ করতে পেরেছিল। পাশের তাঁবু থেকে ডেকে এনেছিল তার সঙ্গিনীকে, তারপর ২ জনে মিলে হলোফার্নেসের তরবারির সাহায্যে সেই নরপিশাচের মুন্ডটি স্কন্ধচ্যুত করেছিল। শেষ রাতে পূর্ব পরিকল্পনা মতো জুডিথ কার্য সমাপ্ত করেই শঙ্খধ্বনি করে। জুডার সৈন্যদল অতর্কিতে আক্রমণ করে নিদ্রারত আসিরীয় বাহিনীর উপর। সেনাপতির ছিন্ন শির নিয়ে একই সঙ্গে রণভূমিতে রণনৃত্য শুরু করে দেয় জুডিথ। তার দক্ষিণ হস্তে অসিরীয় সেনাপতির রক্তস্নাত তরবারি, অপর হস্তে তার ছিন্ন শির। আসিরীয় বাহিনী নিশ্চিহ্ন হয়ে যায়। সেই শেষ রাত্রের রণভূমিতে রথ, অশ্ব, হস্তির কোনো ভূমিকা ছিল না, বরং জুডাবাসীরাই ছিল সংখ্যাগরিষ্ঠ এবং হাতিয়ারবন্ধ। এই নাটিকায় আর্টিমিসিয়া খুঁজে পেল যা সে খুঁজছিল, পুরুষের পাশবিকতার বিরুদ্ধে নারীর সক্রিয় প্রতিবাদ, সশস্ত্র প্রতিরোধ। মুহূর্তে বিলীন হয়ে গেল তার দুর্মনস্যতা। রং, তুলি, ক্যানভাস নিয়ে আঁকতে বসে গেল পুরুষের পাশবিকতার বিরুদ্ধে নারীর রক্তাক্ত প্রতিশোধ। সে খোঁজ করতে থাকে এই বিষয়বস্তুর উপর পূর্বাচার্যরা কি এঁকেছেন।
ফাদার সিলেস্টিয়ানের সংগ্রহেই পেয়ে গেল একাধিক কপি। সবচেয়ে বিখ্যাত চিত্রটি লুকাস ক্রানাচ দ্য এল্ডারের। সেটি বর্তমানে ভিয়েনার চিত্র সংগ্রহশালায় রক্ষিত। জ্যেষ্ঠ ক্রানাচ ছিলেন ডুরারের পরেই জার্মান রেনেসাঁ শিল্পীদের মধ্যে সর্ববিখ্যাত। আর্টেমিসিয়ার কিন্তু মন ভরল না। এ কি জুডিথ! ক্রানাচের তৈলচিত্রে দুটি বিশেষ্য পদ আছে, দুটি পুতুল, কিন্তু ক্রিয়াপদ নেই। যে টেবিলের উপর হলোফার্নেসের কর্তৃত মুন্ডুটি সুসজ্জিত, তাতে এক ফোঁটা রক্তের দাগ লাগেনি। সেটি স্পটলেসলি ক্লিন, যেন অস্ত্রোপচারের পূর্বে অপারেশন টেবিল। জুডিথের সযত্ন বিন্যস্ত সাজ পোশাকে সদ্য সমাপ্ত বিভৎস হত্যাকাণ্ডের কোনো প্রতিফলন নেই। এমনকি মনে হচ্ছে জুডিথ ফটো তোলাতে স্টুডিওতে আসার আগে তার তরবারিখানি ধুয়ে মুছে সাফা করে নিয়ে এসেছে। ঠোঁটে লিপস্টিক দিতেও সে ভোলেনি। সে যেন শুনতে পেয়েছে ফটোগ্রাফারের নির্দেশ, স্মাইল, তাই তার মুখ হাসি হাসি। আর্টেমিসিয়া সম্পূর্ণ নতুনভাবে বিষয়টি উপস্থাপন করল। জুডিথের সহকারিণীকে কেউ এঁকেছেন, কেউ উপেক্ষা করেছেন, যেমন ক্রানাচ। আর্টেমিসিয়া তার অবদানকে অস্বীকার করেনি। তার চিত্রপটে 3টি চরিত্র, কিন্তু কারো মুখাবয়ব স্পষ্ট করে আঁকা হয়নি। আর্টেমিসিয়া এঁকেছে ক্রিয়াপদটিকে, বিশেষ্য পদগুলি এঁকেছে পাদ পূরণার্থে। হলোফার্নেস চিত হয়ে পড়ে আছে, তার চুলের মুঠি দৃঢ় হস্তে ধরে আছে জুডিথের সহকারিণী। আলো ছায়ার খেলায় আলোক উৎস জুডিথের দক্ষিণ ভাগের উপরের অংশ থেকে। স্বাভাবিকভাবে যার মুখে যতটা আলোর পড়ার কথা ততটাই পড়েছে। জুডিথ চেপে বসেছে দানবটার বুকের ওপর। তার দৃষ্টি নিচের দিকে, তাই মুখটা ভালো করে দেখা যায় না, কিন্তু যেটুকু দেখা যায় তাতে হত্যাকারিণীর প্রচণ্ড উত্তেজনা মূর্ত হয়েছে। তার মাথায় অবগুণ্ঠন, কিন্তু তার প্রতিশোধ স্পৃহা অনবগুণ্ঠিত। আর্টেমিসিয়ার পূর্বাচার্য বা সমকালীন কোনো রেনেসাঁ শিল্পী তাদের শিল্পকর্মে এই জাতীয় নাটকীয়তা আনতে পেরেছেন বলে জানা নেই। সে হিসেবে আর্টেমিসিয়া মহিলা শিল্পী হিসেবেই শুধু নয়, রেনেসাঁ শিল্পী হিসেবে একমে বাদ দ্বিতীয়াম, অনন্যা। মাস দুয়েক পরের কথা। ওরাজিও এলো কনভেন্টে মেয়ের তত্ত্ব তালাশ নিতে। ইতিমধ্যে মাদার সুপিরিয়রের সুপারিশে সে রোমের নগরপালের অনুমোদনে মোটামুটি কিছু ঋণ পেয়েছে ডাউরি ফান্ড থেকে। অর্থাৎ নিম্নবিত্তের মানুষ যখন অর্থের অভাবে কন্যার বিবাহ দিতে অসমর্থ হয়ে পড়ে, তখন সেই বিপদগ্রস্ত পিতাকে অতি অল্প সুদে এ ঋণ মঞ্জুর করা হয়। পিতা সুপাত্রে কন্যা সম্প্রদান করে দায়মুক্ত হয়, তারপর ধীরে ধীরে ঋণ পরিশোধ করে। ওরাজিওকে সাক্ষাৎ কক্ষে বসিয়ে রেখে সিস্টার গ্রাজেল্লা এসে সংবাদ দিল মাদারকে। আর্টেমিসিয়াকে সঙ্গে করে মাদার নিচে নেমে এলেন সাক্ষাৎ কক্ষে। ওরাজিও সসম্মানে আসন ত্যাগ করে উঠে দাঁড়ায়, বলে, আপনার স্নেহের দান আমি জীবনে ভুলব না মাদার। আমি সমস্ত ব্যবস্থা সেরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আপনি অনুমতি দিলে আমার কন্যাটিকে এবার নিয়ে যাব। মাদার বললেন, আপনি ডাউরি ঋণটা পেয়েছেন এ খবর পেয়েছি, কিন্তু আর্টির জন্য যে ইতিমধ্যে সুপাত্রের ব্যবস্থাও করেছেন সেই খবরটা পাইনি। সেই কাজটি কি সুসম্পন্ন হয়েছে? আগে হ্যাঁ, খুব কিছু সুপাত্র বলতে পারি না, তবে আর্টেমিসিয়ার যে অবস্থা তাতে এর চেয়ে ভালো পাত্র আর জোগাড় করতে পারলাম কই। ছেলেটি কি রোমেই থাকে? কি করে? কত বয়স? আগে না, রোমের বাসিন্দা নয়, ও থাকে ফ্লোরেন্সে। ও একজন আর্টিস্ট, এই আমারই মতো ফ্রিল্যান্স আর্টিস্ট। ছবি আঁকে, বেচে, কমিশন পেলে মুরাল বা ফ্রেস্কোও আঁকে। তার বয়সটা এখনো বলেননি। বয়স আর কত হবে, বছর 40। প্রৌঢ় নয়, দেখতেও মন্দ নয়। মাতৃপিতৃহীন, একাই থাকে ফ্লোরেন্সে। কোথায় তার সন্ধান পেলেন, এত কথা জানলেন? ম্যাচমেকারের মাধ্যমে। সে আমাদের অঞ্চলের একজন নামকরা ম্যাচমেকার। তার হাতে কিছু অগ্রিম পাঠিয়েছি। ছেলেটি রোমে এসে পৌঁছেছে। আমি আর্টেমিসিয়াকে আজ নিয়ে যাব, ওদের দুজনের পরিচয় করিয়ে দেব। দুজনে যদি দুজনকে পছন্দ করে তবেই বিয়েটা হবে, নচেত নয়। মাদার বললেন, তা তো বটেই, আমরা তো নিমিত্ত মাত্র। ওরা দুজনেই তো সংসার করবে। তুই কি বলিস রে আর্টি? আর্টেমিসিয়া অধবদনে এতক্ষণ উৎকণ্ঠ হয়ে দাঁড়িয়েছিল। বলল, আমি কাল যাব, আজ যাব না মা। কথাটা মনে ধরল মাদারের। জনান্তিকে তার আর্তির সঙ্গে এ বিষয়ে কিছু কথা বলা দরকার। এ এমন একটি মরণবাচন সমস্যা, এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ,
যে মুহূর্তের মধ্যে সিদ্ধান্তে আসা যায় না। ঘটনা যে সময়ের, তখন ইটালিতে রোমান ক্যাথলিক ধর্মেরই জয় জয়কার। ওরা রোমান ক্যাথলিক। আজ বিয়ে, কাল ডিভোর্স, পরশু ম্যারেজ, এমন আইন নেই। বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই টিল ডেথ ডু আস পার্ট পর্যন্ত অচ্ছেদ্য বন্ধন। মাদার ওরাজিওকে বললেন, আপনার বাড়িতে যে মহিলাটি ছিলেন, অ্যালেন না কি যেন নাম, তিনি কি মিলানে ফিরে গেছেন? না, আর্টেমিসিয়ার বিবাহটা না মিটে গেলে তাকে ছাড়তে পারছি না। আমার বাড়িতে আর কেউ নেই তো। আর্টেমিসিয়া বললে, তাহলে কাল এসো বাপি, আজ নয়। বেশ তো, তাই হবে। এখান থেকে সরাসরি আমি তোকে একটা রেস্তোরাঁয় নিয়ে যাব, ছেলেটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে চলে আসব। তোরা দুজনে লাঞ্চ করতে করতে আলাপ করবি। তোরা দুজন রাজি হলে পরশুদিন বিবাহ হতে পারে। মাত্র একদিন পর? বিস্মিত মাদার প্রশ্ন করলেন। আজ্ঞে হ্যাঁ, আমি দুহাত এক করে দিতে না পারলে নিশ্চিন্ত হতে পারছি না। আপনি ছেলেটির সম্বন্ধে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন তো? নিশ্চয়ই, এ ম্যাচমেকার খুবই বিশ্বস্ত। তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। কি নাম পাত্রটির? পেত্রো আন্তোনিও। ম্যাচমেকার বলল, তার ঘরের দেওয়ালে এত ছবি যে দেওয়ালটা যে কি রঙের তাই ঠাউর হয় না। তার মানে তার কোনো ছবি বিক্রি হয় না? না না, সে কথা বলিনি। হয়তো সে একদিক থেকে যত আঁকে ওদিক দিয়ে ততই বিক্রি হয়ে যায়, বুঝলেন না? মাদার বললেন, হ্যাঁ বুঝেছি, এ তো সোজা কথা। পাটিগণিতে এ জাতের অঙ্ক থাকে। ভরা চৌবাচ্চায় যত বেগে জল আসে তত বেগেই আরেকটি পাইপ দিয়ে নির্গত হয়ে যায়, তাই চৌবাচ্চা উপচে পড়ে না। ওরাজিও হেঁ করে হাসল। আর্টেমিসিয়া আবার বললে, আমরা দুজনে যদি রাজি হই তাহলে বিয়েটা হবে কোথায়, ফ্লোরেন্সে না রোমে? না না, বিবাহ সম্পন্ন না হবার আগে আমি কি পেট্রোর হাতে তোকে ছেড়ে দিতে পারি? বিবাহটা হবে এখানেই, এই রোমেই। রোমের কোন গির্জায়? মাজার জানতে চাইলেন। ওরাজিও আমতা আমতা করে বলে, না রোমে ঠিক নয়, একটু শহরতলিতে, একটা প্যারিস চার্চে। সেখানকার পাদ্রীকে আমি বলে রেখেছি। কেন, রোমের কোনো চার্চ নয় কেন? আমাদের চার্চেই হতে পারে। না মাদার, আমি ব্যাপারটা বেশি জানাজানি করতে চাই না। মহামান্য লোকাম টেনেন্টির রায়টার কথা তো সবাই জানে, একটা হাঙ্গামা হতে পারে। বুঝলাম। তা পেত্রো আন্তোনিওকে আপনার মেয়ের ব্যাপারটা জানিয়েছেন তো? নিশ্চয়ই। সে কত বরপণ দাবি করেছে? ডাউরি কত দিতে হচ্ছে? 30 ডুকাট। একটু বেশি হয়ে গেল, কিন্তু কি করি বলুন? না, বেশি তো হয়নি। 30টি রৌপ্য মুদ্রাই তো নির্দিষ্ট বাজার দর। নির্দিষ্ট বাজার দর মানে? কোথায় লেখা আছে? দ্য হোলি বাইবেলে। জুডাস তাই পেয়েছিল। সে কথা যাক, আপনি তাহলে কাল কখন আসছেন? সকালেই। আর্টেমিসিয়া আপত্তি তোলে, না বাপি, তুমি একেবারে সেই লাঞ্চ টাইমেই এসো। তুমি, আমি, আমরা দুজন এখান থেকে সরাসরি রেস্তোরাঁয় যাব, তারপর আবার সরাসরি এখানেই ফিরে আসব। ওরাজিও একটু অবাক হয়, বলে, কেন, বাড়িতে যাবি না একবার? কি দরকার, তুমি তো গোপনেই ব্যাপারটা সারতে চাইছো। তাছাড়া মহামান্য লোকাম টেনেন্টির রায়টার কথা তো পাড়ার সবাই জানে। ওরাজিও একটা হ্যাকনি ক্যারেজ ভাড়া করেছিল, সেটা এসে থামলো ভোজনাগারের সম্মুখে। বাপি নেমে এলো, মেয়েরকে হাত ধরে নামালো। আর্টেমিসিয়ার পরিধানে একটি হালকা গোলাপি রঙের রেশমের গাউন। ওর নিজের নয়, সিস্টার গ্র্যাজেল্লা ওকে এটা পরিয়েছে আজকের বিশেষ দিনে। ঊর্ধ্বাঙ্গে ফ্রিল দেওয়া জ্যাকেট, তার মাথাতেও একটি শৌখিন বনেট। ওরাজিও হোটেল বয়কে কি যেন জিজ্ঞেস করলো। লোকটা তর্জনী সংকেতে দ্বিতলে যাবার সিঁড়িটা দেখিয়ে দিল। দুজনে উঠে এলো দ্বিতলের ফাঁকা ছাদে। সেখানে দূরে দূরে জোড়ায় জোড়ায় সুবেশ তরুণ তরুণী, অধিকাংশ টেবিলই ফাঁকা। ওদের দেখতে পেয়ে একটি মাঝবয়সী ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দু এক পা এগিয়ে এসে ওরাজিওর করমর্দন করলো। আর্টেমিসিয়া লজ্জায় তার দিকে চোখ তুলে তাকায়নি, না হলে দেখতে পেত সে মাথা থেকে টুপিটা খুলে আর্টেমিসিয়াকে বাউ করছে। রেস্তোরাঁর অবস্থানটা খুবই সুন্দর, আদ্রিয়াতিক সমুদ্রের একেবারে কিনারে। খোলা ছাদের বিরাট একটা ছাতার নিচে এক একটি টেবিল, দু তিনটি চেয়ার। একতলাতেও ভোজনাগার আছে, কিন্তু ওদের জন্য ফাঁকা ছাদের একটি টেবিল বুক করা হয়েছিল। স্থান নির্বাচনটা কে করলো, পাত্র না কন্যাদায়গ্রস্ত পিতা, সেটা জানা নেই আর্টেমিসিয়ার। যেই হোক, তাকে মনে মনে ধন্যবাদ জানালো। ভাগ্যে কি লেখা আছে জানা নেই,
যদি বিয়েটা ভেঙেও যায় তবুও স্থান মাহাত্ম্যে এই মধ্যাহ্ন আহারের স্মৃতিটা সহজে মুছে যাবে না ওর মন থেকে। এত সুন্দর পরিবেশে ও কখনো মধ্যাহ্ন আহার করেছে বলে মনে পড়ল না। পশ্চিমে আদিগন্ত কোবাল্ট ব্লু সমুদ্র, দুরন্ত সামুদ্রিক লোনা হাওয়া, এখন অবশ্য মধ্যাহ্ন রৌদ্রতাপে তা মরকতমণির মতো এমারেল্ড গ্রিন। ছোট ছোট ঢেউয়ের মাথায় শঙ্খশুভ্র ফেনা, পাড়ের কাছে দীর্ঘ পথ স্যান্ডপাইপারের দল গুগলি খুঁজে বেড়াচ্ছে, আর আকাশে দু চারটি সিগাল ক্রমাগত চক্রাকারে পাক খাচ্ছে। তাদের শীতকারে ভেসে আসছে একটি করুণ মূর্ছনা। কেন? ওদের একটানা শব্দটা এমন করুণ কেন? ওরাজিও ভদ্রলোককে, নিঃসন্দেহে সেই পেত্রো আন্তনিও, বললে, তোমরা মধ্যাহ্ন আহারটা সেরে নাও, আমি ঘন্টা দেড়েক পরে আসব। আর্টিমিসিয়া বলে, তুমি খাবে না একসঙ্গে? না রে, তোরা নিজেদের মধ্যে আলাপ পরিচয় সেরে নে, ফর্মাল ইন্ট্রোডাকশন নিতান্তই নিষ্প্রয়োজন নিশ্চয়ই। পেত্রো হাসল, জবাব দিল না। ওরাজিও নিচে নেমে গেলে পেত্রো বলে, বলো আর্টিমিসিয়া, তোমার কোনো ডাকনাম আছে? আর্টিমিসিয়া নতনেত্রেই বলে, না। মাদার সুপিরিয়ার ওকে আদর করে ডাকেন আরতি, সে কথা বলার সময় এখনো আসেনি। তুমি তো এখন সান্তা ত্রিনিতা দেই মুন্তি কনভেন্ট থেকে আসছো, তাই না? আপনি চেনেন? আর্টিমিসিয়া এখনো নতনেত্র। না, আমি তো রোমের বাসিন্দা নই, আমি থাকি ফ্লোরেন্সে। রোম শহরের বিশেষ কিছুই চিনি না। দু একবার এখানে এসেছি, ভ্যাটিকান দেখেছি, সিস্টিন চ্যাপেল দেখেছি, কলোসাস আর ট্রেডি ফাউন্টেন দেখেছি, তার বেশি কিছু দেখা হয়নি। এই সময় একজন হোটেল বয় নোটবই হাতে এসে দাঁড়ালো। পেত্রো জানতে চাইল, কি খাবে বলো। আপনিই অর্ডার দিন। তা তো দেবই, কিন্তু তুমি কি খাবে না জানলে। আমি নেব পাস্তা আর ফিশ কারি, ও আর হ্যাঁ, একটা স্যালাড। ব্যাস? চিকেনের কোনো ডিশ নেবে না? আইসক্রিম? না না, আর কিছু নয়। পেত্রো অর্ডার দিল, নিজের জন্য বলল, আপাতত একটা আবসান্থের বোতল আর পোর্ক কাবাব, আইস কিউব। আর কিছু নেবেন না? জানতে চায় মেয়েটি। নেব, এটা তো অ্যাপিটাইজার। বেহারাটা যখন নির্দেশ মতো তার নোট বইতে লিখে নিচ্ছে, তখন আর্টিমিসিয়া চুপি চুপি চোখ তুলে তাকায়, ওকে দেখে। হ্যাঁ, বাপি ঠিকই বলেছিল, ওর বয়স 40-এর কাছাকাছি, গালে বসন্তের দাগ, সূচালো গোঁফ এবং মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, চুলগুলি অবিন্যস্ত, তবে এখনো সাদা হতে শুরু করেনি, শুধু জুলফির কাছে কিছুটা সূক্ষ্ম চাইনিজ হোয়াইটের আঁচড়, পেটানো একটানা চেহারা, কিন্তু পোশাক পরিচ্ছদে নিতান্ত সাধারণ। সেটা যেন এই ভোজনাগারের সঙ্গে নিতান্তই বেমানান। কেন? এমন একটা দিনে সে পাট ভাঙা পোশাক পরে এলো না কেন? ও আর্টিস্ট, তাই নিজের সাজসজ্জা সম্বন্ধে উদাসীন? বেয়ারা চলে যাবার পর পেট্রো এদিকে ফিরল। দুজনের চোখাচোখি হলো, দুজনেই হাসল। পেট্রো প্রশ্ন করে, বলো আর্টিমিসিয়া, আমার সম্বন্ধে তোমার কি কি জানবার আছে? আর্টিমিসিয়া এতক্ষণে তার জড়তাকে কাটিয়ে উঠেছে। এখানে লজ্জা করলে চলবে না, এটা তার জীবনের একটি সন্ধিক্ষণ। এক্ষুনি তাকে নিতে হবে এমন একটি সিদ্ধান্ত যাতে তার জীবন সার্থক অথবা ব্যর্থ হয়ে যেতে পারে। তাই স্পষ্ট করে জানতে চায়, আপনি কি আমার সম্বন্ধে সব কথা শুনেছেন? পেত্রো দরাজ হাসল, বললে, এটা কি একটা প্রশ্ন হলো? একটি সুন্দরী রোমান অষ্টাদশীর সব কথা কি ফ্লোরেন্সে বসে আমার পক্ষে জানা সম্ভব? আমি কি গণৎকার? আর্টিমিসিয়া আরো দৃঢ় হলো মনে মনে, বললে, সব কথা মানে রোমের আদালতে আমার সম্বন্ধে কি রায় দিয়েছে? হ্যাঁ জানি, তোমার বাবার বন্ধু অগাস্তেনো তাসির সেই মামলাটার ব্যাপারটা তো, সেটা তোমার বাবা আমাকে জানিয়েছেন। তা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? কেন হব না? প্রথম কথা, ও ব্যাপারে আমি তোমার কোনো দোষ খুঁজে পাইনি। তোমার কাকু ছিল একটি লম্পট শয়তান, তোমার বয়স কম তাই সেটা বুঝতে পারোনি, এটাতে তোমার অপরাধ কোথায়? আপনি প্রথমত বললেন, আর কোনো কারণ ছিল কি? হ্যাঁ। দ্বিতীয়ত, আমার এখন খুব আর্থিক টানাটানি যাচ্ছে, ডাউরিটা নিতান্ত প্রয়োজন ছিল। প্রয়োজনটা কি এতই প্রচন্ড যে পাত্রী কানা খোঁড়া কুৎসিত হলেও আপনার আপত্তি ছিল না? পেত্রো হো হো করে হেসে ওঠে। এর মধ্যে হাসির কি আছে? শোনো, বুঝিয়ে বলি। ম্যাচমেকার তোমার রূপ বর্ণনা এমন বিস্তারিতভাবে করেছিল যে আমি তোমাকে না দেখেই তোমার একটা পোর্ট্রেট এঁকে ফেলতে পারতাম। তবে সেটা দেখে কেউ ভুল করে ভাবত বুঝি হেলেন অফ ট্রয়। আর্টিমিসিয়া মুখ লুকিয়ে হাসে,
ছেলেটি অন্তত আলাপচারিতে দড়। জানতে চায়, বাপির কাছে শুনেছি আপনি ছবি আঁকেন। কি জাতের ছবি? ওয়াটার কালার না অয়েল পেন্টিং? ওয়াটার কালার আমি আঁকি না, সবই অয়েল মিডিয়ামে। কি জাতীয় বিষয়বস্তু? সব রকমই, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, বিবলিক্যাল বিষয়বস্তু। আপনি পার্সপেক্টিভের আঙ্কিক নিয়মটা জানেন? গ্রেশাস মি, তুমি জানো পার্সপেক্টিভ কাকে বলে বলো তো? না, মানে ত্রিমাত্রিক বিষয়বস্তুকে দ্বিমাত্রিক ক্যানভাসে আঁকার পদ্ধতি। পেত্রো তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। ওর ব্যাখ্যাটা হজম করতে তার কিছুটা সময় লাগলো। তারপর বললে, চিত্রশিল্প সম্বন্ধে এত কথা তুমি জানলে কি করে? আমাদের কনভেন্টে একজন বৃদ্ধ চিত্রকর আছেন, ফাদার সেবাস্টিয়ান, তার কাছে। তিনি তেল রঙে আঁকেন, ওয়াটার কালারও, টেম্পারা এবং ওয়াশ। তুমিও কি ছবি আঁকো নাকি? চেষ্টা করি কিছুটা, লুকিয়ে লুকিয়ে। কনভেন্টে মেয়েদের ছবি আঁকা বারণ। পেট্রো সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, এই কথা তো তোমার বাবা আমাকে বলেননি। কি জাতীয় ছবি এঁকেছো তুমি? ওয়াটার কালার না প্যাস্টেল? আমি সামান্যই এঁকেছি, সবই অয়েল মিডিয়ামে। সবই চেষ্টা করেছি, ওই আপনি যা বললেন, স্টিল লাইফ, ল্যান্ডস্কেপ, বিবলিক্যাল থিম। এই সময় বেয়ারা খাবারের ট্রে নিয়ে উপস্থিত হলো। প্লেটগুলি সাজিয়ে দিল টেবিলে। পেত্রো বেশ গম্ভীর হয়ে গেছে। গেলাসে আবসান্থ ঢেলে একটা চুমুক দেয়, বলে, ছবি আঁকার প্রসঙ্গ থাক, আর কি জানতে চাও বলো। আর্টিমিসিয়া বলল, আপনি তখন বললেন যে আপনার আর্থিক টানাটানি যাচ্ছে, তাহলে এমন একটা রেস্তোরাঁ বেছে নিলেন কেন? এখানে খাবারের দাম নিশ্চয়ই খুব বেশি। পেত্রো গম্ভীর হয়ে গেল, একটু ভেবে নিয়ে বলল, ভেন্যুটা নির্বাচন করেছেন তোমার বাবা, মেনুটা তুমি আমি, কিন্তু বিলটা তোমার বাবাই মেটাতে প্রতিশ্রুত। তাই আমি মধ্যাহ্নভোজের আইটেম এত সংক্ষিপ্ত করেছি। মর্মাহত হলো আর্টিমিসিয়া। এমন কোর্টশিপের দ্বৈত আহারে সচরাচর বয়ফ্রেন্ডই বিল মেটায়। বুঝতে পারেনি তার বাপি এ বিষয়ে এতই উদ্গ্রীব যে ওদের আহারের বিলটাও তিনি মিটিয়ে দিতে স্বীকৃত। কেন? আর্টিমিসিয়ার একটা গতি না হলে সে অ্যালেনকে বিবাহ করতে পারছে না। ধীরে ধীরে যে রোমান্টিক মুডটা গড়ে উঠছিল তা যেন এক টানে শতচ্ছিন্ন হয়ে গেল। এতক্ষণে আবার কানে ভেসে এলো সিগালগুলোর আর্ত চিৎকার, ক্যাও ক্যাও ক্যাও। কেন কেন কেন? ঘন্টা দেড়েক পরে ওরাজিও ফিরে এলো। এদের রান্না বেশ ভালোই, তোমাদের লাঞ্চটা পছন্দ হয়েছে তো? একটা চেয়ার টেনে নিয়ে বসলো জুত করে। পেট্রো বললে, হ্যাঁ, খাবার সুস্বাদু, কিন্তু আপনি কেমন করে জানলেন? আপনি কি মাঝে মাঝে এখানে আসেন? আরে না না, এ তো আমার কাছে স্বপ্ন রাজ্য। তবে আমিও তো ওদের নিচের হল কামরাটায় আজ লাঞ্চটা সারলাম। আর্টিমিসিয়া বলে, সে কি, তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে আহারে বসলে না কেন? ওরাজিও হেসে বলে, বড় হলে বুঝবি, এখনো তো মেয়ের বাবা হোসনি। পেট্রো অট্টহাস্য করে ওঠে, বলে, এটা আপনার কেমন ধরো কথা হলো সিনার ওরাজিও? বয়স হলে ও মেয়ের মা হতে পারে, কিন্তু বাবা হবে কোন সুবাদে? অট্টহাস্যটা সংক্রামিত হলো ওরাজিওর তরফে। আর্টিমিসিয়াও মুখ লুকিয়ে হাসলো। ওরাজিও বলে, সে যা হোক, তোমরা কি কোনো সিদ্ধান্তে আসতে পারলে? আর্টিমিসিয়া জবাব দিতে পারল না। পেট্রো আগ বাড়িয়ে বলে, আগে আধা আধি এসেছি, মানে একতরফা। আমি তো রাজি, তবে ও তরফের জবাবটা জানি না। প্রস্তাবটা গৃহীত হয়নি, তবে প্রত্যাখ্যাতও হয়নি। ওরাজিও দুদিকে মাথা নাড়ে, বোঝা যায় সে কিছুটা হতাশ হয়েছে। বেচারি খরচ তো কিছু কম করেনি। হয়তো তার আশা ছিল 1.5 ঘন্টার সময়ই যথেষ্ট। কি করবে বুঝে উঠতে পারে না। সমাধান করে দিল আর্টিমিসিয়া। পেট্রোকে সরাসরি বললে, আপনি সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসবেন, বাপি আপনাকে জানিয়ে দেবেন তার সিদ্ধান্ত। পেট্রো তৎক্ষণাৎ বলে, তার সিদ্ধান্ত তো তিনি জানিয়েই দিয়েছেন। আর্টিমিসিয়া এ কথার জবাব দিল না। পেট্রো একটু অপেক্ষা করে বলে, ঠিক আছে, তাই আসবো। সে সময় তুমি বাড়িতে থাকবে তো? না, আমি এখান থেকে সরাসরি আমাদের কনভেন্টে ফিরে যাব, তাতে অসুবিধে নেই। আপনি যা জানতে চাইছেন তা জানতে পারবেন। অলরাইট, ধন্যবাদ আমাকে একটি স্মরণীয় মধ্যাহ্ন বিশ্রামভালাপ উপহার দেওয়ার জন্য। আর্টিমিসিয়া উঠে দাঁড়ায়, জবাব দেয় না। গাউনের দুপ্রান্তে দু হাতে ধরে কাটসি বাউ করে। ওরা নেমে এলো দ্বিতল থেকে। ইতিমধ্যে ওরাজিও রেস্তোরাঁর বিল মিটিয়ে দিয়েছে। ভোজনালয়ের সামনেই এক ঘোড়ার একটি হ্যাকনি ক্যারেজ দাঁড়িয়েছিল। মেয়ের হাত ধরে
ওরাজিও তাতে উঠে পড়ে। গাড়িটা রওনা হলো। পেত্রো তখনও দাঁড়িয়ে আছে প্রবেশদ্বারের সম্মুখে। আর্টিমিসিয়ার সঙ্গে চোখাচোখি হতে মাথার টুপিটা খুলে বাও করে। ছেলেটিকে তোর কেমন লাগলো জানতে চায় চলন্ত গাড়িতে বসা ওরাজিও। সে কথার সরাসরি জবাব না দিয়ে আর্টিমিসিয়া জানতে চায়, বাপি, মাদমোয়াজেল কাকে বলে? আমরা যাকে সিনোরিনা বলি, অর্থাৎ অনূঢ়া প্রাপ্তবয়স্কা মেয়েদের সম্বোধন। ওটা ফরাসি কায়দা। পেত্রোরা ফ্লোরেন্সে থাকে তো, ওখানে ওর অনেক ফরাসি ক্রেতা আছে বোধহয়। কিন্তু সে কথা থাক, যা জিজ্ঞেস করছিলাম তার জবাবটা দে। কেমন লাগলো পেত্রো আন্তোনিওকে? এবারও সে কথার জবাব না দিয়ে ও একেবারে রঙের টেক্কাটাই নামিয়ে দিল। তুমি ওকে জানিয়ে দিতে পারো আমি রাজি। রাজি মানে ওকে তোর পছন্দ হয়েছে? সেসব প্রসঙ্গ তো এখন অবান্তর বাপি। আমি তো এক কথাতে জানিয়ে দিয়েছি, তুমি আগামীকাল আমার বিয়ের ব্যবস্থা করতে পারো। ওরাজিও গুম মেরে গেল। এটাই সে মনে মনে চাইছিল, কিন্তু বোধহয় ঠিক এই ভাষায় নয়। যেন তার আদরের মেয়েটি নিতান্ত নিরুপায় হয়ে প্রস্তাবে তার সম্মতি জানাচ্ছে। ম্যারেজ অফ লাভ নয়, ম্যারেজ অফ কনভিনিয়েন্স। রোম শহরের পাথর বিছানো পথে ঘর ঘর করে পালকি গাড়িটা এগিয়ে চলেছে তার লক্ষ্যমুখে। ঘোড়াটা জানে না নাকি ওটা ঘটকি, কোথায় তার অন্তিম যাত্রা শেষ হবে। তার দু চোখের দুপাশে ঠুলি বসানো। চালকের কষাঘাতে সে চলেছে সম্মুখ পানে, কখনো ডানে বেঁকছে, কখনো বাঁয়ে, স্বেচ্ছায় নয়, চালকের চাবুকের অমোঘ নির্দেশে। ওরাজিও জানতে চায়, কেন? পেত্রোকে তোর পছন্দ হলো না কেন? ও মা, সে কথা কখন বললাম? আমি তো বলেছি ওকে জানিয়ে দিও আমি রাজি। কালই সে ব্যবস্থা করতে পারো, বললাম তো। আবার কিছুটা দম ধরে ওরাজিও বলে, তা ব্রাইডের তরফে কাকে কাকে নিমন্ত্রণ করতে চাস? কাউকেই না। অন্তত একজন ব্রাইডস মেড তো লাগবে বিয়ের সময়। সে অ্যালেনই হতে পারবে। তাকে নিশ্চয়ই চার্চে নিয়ে আসবে তুমি। অ্যালেন? বলিস কি? সে তো তোর মায়ের বয়সী। বয়সী কেন, সে তো দুদিন পরে আমার মাই হয়ে যাবে। ওরাজিও একেবারে নিভে যায়। আর্টিমিসিয়া বলে, আমাকে ভুল বুঝো না বাপি, আমি একথা রাগ করে বলিনি। পাড়ায় আমার কোনো বান্ধবী নেই। কনভেন্ট থেকে কোনো সিস্টার আসতে পারবেন না, অনুমতিই পাবেন না। এরা খুবই কনজারভেটিভ। তাছাড়া এটা আমার নিয়তি। ভুলটা তোমার। তার আগের ভুলটা অবশ্য আমারই। যারই হোক, আদালত থেকে আমার কপালে যে কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে, তাতে 6 মাসের মধ্যে আমাকে রোম ছেড়ে চলে যেতে হবে। ফ্লোরেন্স তো সেই হিসেবে স্বর্গ। সেখানেই ছিল মেতর মিকেলেঞ্জেলোর বাড়ি, লিওনার্দোর আদি নিবাস। তুমি তো জানো বাপি, আমার জীবনের একটাই স্বপ্ন, ফ্লোরেন্স একাডেমিয়ার দেয়ালে ওইসব দিকপাল শিল্পীদের সঙ্গে আমার একখানা ছবিও টাঙানো থাকবে সেখানে। ওরাজিও মেয়েকে জড়িয়ে ধরল, বলল, নিশ্চয়ই তা হবে রে। তোর বাপই পারেনি, পারবে না, কিন্তু ওটা তারও স্বপ্ন। আমি জানি। তাছাড়া আরও একটা কথা বলবো, আমাকে বাধা দিও না। এই বৃদ্ধ বয়সে তোমার দেখভালের জন্য একজন মহিলার প্রয়োজন। অ্যালেনকে তুমি স্বীকার করে নাও। ওরাজিও এবারও জবাব দিল না। আরও একটা কথা, অগাস্তিনো তাসির সঙ্গে যদি তোমার ভবিষ্যতে দেখা হয়, হবেই, তবে তাকে নিয়ে আবার যুগলবন্দি আঁকতে পারো। আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তোমার জীবিকার প্রয়োজনে অগাস্তিনো তাসি অপরিহার্য। ওরাজিও একটু সামনের দিকে ঝুঁকে পড়ে বলে, তার মানে তুই তাকে ক্ষমা করে দিয়েছিস? তুমি বড় অবান্তর প্রশ্ন করো বাপি। আমি তাকে ক্ষমা করবার কে? সে যদি কোনো অপরাধ করে থাকে, পাপ করে থাকে, তবে সে তার শাস্তি পাবেই। শাস্তি সে তো পেয়েই গেছে। 6 মাস ধরে বিনা মজুরিতে তাকে মুড়া লাগতে হচ্ছে। একরকম সশ্রম কারাদণ্ডই। আমি আদালতের শাস্তির কথা বলছি না। বলছি, সে যদি ঈশ্বরের কাছে অপরাধ করে থাকে, তবে ঈশ্বরই তাকে শাস্তি দেবেন। কিন্তু ছবি আঁকা ব্যাপারটা এতদিনে আমি কিছুটা বুঝেছি। তোমরা দুজনে দুজনের পরিপূরক। আমি যে ভুল করেছি তার শাস্তি আমি পাবো, মাথা পেতে নেব। তাই বলে তুমি কেন তোমার পথে চলতে পারবে না? ওরাজিওর একটা দীর্ঘশ্বাস পড়ে। তার মনে হলো তার সেই ছোট্ট মেয়েটাকে সে আজ নতুন করে যেন চিনতে পারছে। এই ক্ষমাশীলা মেয়েটি তার অচেনা।